নমস্কার, আমি ইমতিয়াজ। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আধুনিক ভারতের ইতিহাসের গ্রন্থসমূহ। আধুনিক যুগের বিভিন্ন ঐতিহাসিক এবং একইভাবেই আধুনিক যুগের ঐতিহাসিকরা তারা আধুনিক বিষয়ের ওপর এবং মধ্যযুগের বিভিন্ন বিষয়গুলোর ওপর যে সকল গ্রন্থগুলি রচিত হয়েছে সেই সমস্ত গ্রন্থ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং যেগুলি বিশেষ করে এসএসটি পরীক্ষায় ওয়ান লাইনার এক্সাম দিয়ে থাকে, প্রশ্ন দিয়ে থাকে যে কোনো একটা গ্রন্থের নাম দেওয়া হলো, তারপর সেই গ্রন্থটিকে লিখেছেন তার উত্তর জানতে চাওয়া হয়। এই পিডিএফটি আমরা যেটা আলোচনা করব সেটি কিন্তু একইভাবে এসএলএসটি এবং নেট সেটের জন্য যথেষ্টভাবে উপকারী হবে। প্রথম আমাদের বিষয় হলো দ্য মুঘল নবেলিটি আন্ডার আওরঙ্গজেব। গ্রন্থটি রচনা করেছেন আতাহার আলী। এই গ্রন্থটি যেটি ছিল পিএইচডি গবেষণার ফলাফল, যা পরবর্তীকালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। আতাহার আলী ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং আমরা দেখছি এই গ্রন্থে তিনি আওরঙ্গজেবের শাসনামলে সম্ভ্রান্তদের জাতিগত বৈচিত্র্য ও মনসবদারি ব্যবস্থার উপর আলোকপাত করেন এবং 1998 সালে আতাহার আলী লিভার ক্যান্সারে মৃত্যু হয়। পরবর্তী গ্রন্থ দ্য অ্যাগ্রেরিয়ান সিস্টেম অব মুঘল ইন্ডিয়া। এরকমই একটি গ্রন্থ আছে যার নাম ছিল দ্য অ্যাগ্রেরিয়ান সিস্টেম অব মুসলিম ইন্ডিয়া, যেটি রচনা করেছেন ডব্লিউ.এইচ. মোরল্যান্ড। গতকাল যে এক্সাম বা যে মক টেস্টে আমরা ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে স্বাভাবিকভাবেই ডব্লিউ.এইচ. মোরল্যান্ড তিনি আরও বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন, যে সমস্ত গ্রন্থগুলি সাধারণত মুঘল সাম্রাজ্যের বিভিন্ন চরিত্র জানার জন্য যথেষ্টভাবে সাহায্য করে থাকে। ইরফান হাবিব যে গ্রন্থটি লিখছেন সেটির নাম হচ্ছে মুঘল ইন্ডিয়া, অর্থাৎ মুঘল সাম্রাজ্যে ভূমি রাজস্ব, প্রশাসন, কৃষি উৎপাদন এবং জমিদারদের ভূমিকা, বিভিন্ন বিষয় এখানে কিন্তু আলোচনা হয়েছে। এবং একইভাবে আমরা দেখছি ইরফান হাবিব একজন মার্ক্সবাদী ঐতিহাসিক, তাই তিনি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি দিয়েই এই ইতিহাস গ্রন্থটি লিখছেন। পরবর্তী বিষয় লেটার মুঘলস। এটি দুটি খণ্ডে প্রকাশিত হয় এবং লেখক ছিলেন উইলিয়াম আরভিন, যেখানে সাধারণত আওরঙ্গজেবের পরবর্তী যারা মুঘল সম্রাট রয়েছেন তাদের সম্পর্কে লেখা হয়েছিল। পরবর্তী গ্রন্থ বেটেল অফ পানিপথ। এটিকে সাধারণত বলা হয় লাস্ট বেটেল অফ পানিপথ এবং এই গ্রন্থটি যিনি রচনা করছেন তিনি হচ্ছেন কাশিরাজ পণ্ডিত এবং এটি সাধারণত যে বিষয়টি পরিচিত ছিল সেটি ছিল পঞ্জিকা এবং পরবর্তীকালে সেটি ইংলিশে অনুবাদ করা হয় এবং যিনি করছেন তিনি ছিলেন রাউলিনসন। এই গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি কাশিরাজ পণ্ডিত তিনি উল্লেখ করেছেন মারাঠাদের পক্ষ থেকে সদাশিবরাও ভাওয়ের এবং আফগানদের পক্ষ থেকে আহমদ শাহ আবদালি এবং যে চরিত্রগুলো তিনি প্রাণবন্ত করে তুলেছেন। মারাঠা সুপ্রিমেসি এই গ্রন্থটি ভারতীয় বিদ্যাভবন সিরিজ থেকে বেরিয়েছে এবং এই গ্রন্থটি যিনি রচনা করছেন বা যার সম্পাদনায় রচনা হয়েছে তিনি হচ্ছেন রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার সাধারণত হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপল এই নামে 11টি খণ্ড প্রকাশ করেছেন এবং এই খণ্ডগুলি প্রকাশ করার ক্ষেত্রে 75 থেকে 80 জনের মতো বিদ্বজ্জন ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তিদের একটা বড় একটা কৃতিত্ব ছিল। এবং যে 11টি খণ্ডের আমরা কথা বলছি সে 11টি খণ্ড হচ্ছে দ্য বেদিক এজ, দ্য এজ অফ ইম্পিরিয়াল ইউনিটি, দ্য ক্লাসিক্যাল এজ, দ্য এজ অফ ইম্পিরিয়াল কনৌজ, দ্য স্ট্রাগল ফর এম্পায়ার, দ্য দিল্লি সালটানেট, দ্য মুঘল এম্পায়ার, দ্য মারাঠা সুপ্রিমেসি, ব্রিটিশ প্যারামাউন্সি অ্যান্ড ইন্ডিয়ান রেনেসাঁ পার্ট 1, পার্ট 2 এবং স্ট্রাগল ফর ফ্রিডম। পরবর্তী গ্রন্থ দ্য ফল অফ দ্য মুঘল এম্পায়ার, এটি 4টি খণ্ডে প্রকাশ পায়। গ্রন্থটি লিখেছেন স্যার যদুনাথ সরকার এবং আমরা দেখছি এই গ্রন্থে যে কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে সেই কাহিনী পাই। যদুনাথ সরকার সাধারণত ব্রিটিশদের কাছ থেকে নাইট উপাধি পেয়েছিলেন 1929 সালে, যার জন্য তাকে শেয়ার উপাধিতে ভূষিত করা হয়ে থাকে। পরবর্তী গ্রন্থ পার্টিস অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট। 1707 থেকে 1740-এর সময়কালে মুঘল সাম্রাজ্যে যেভাবে দলাদলি শুরু হয়েছে এবং তার ভিত্তিতে যে রাজনীতি হচ্ছিল, বিশেষ করে ইরানি, তুরানি, হিন্দুস্তানি এবং সম্রাটের কাছে থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করছিল, এই বিষয়টি মুঘল সাম্রাজ্যকে কিছুটা হলেও ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এই বিষয়টি যিনি তুলে ধরছেন তিনি হচ্ছেন সতীশচন্দ্র। পরবর্তী গ্রন্থ হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া ভলিউম 1 এবং এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লেখানো হয়, লিখেছেন তারাচাঁদ। পরবর্তী গ্রন্থ নিউ হিস্ট্রি অব দ্য মারাঠাস 3 খণ্ডে লেখা হয়েছিল 1950-এর দিকে,
জি.এস. সরদেশাই এটি কাজ, এবং স্টোরিয়া ডো মগর এটি 4টি ভলিউম প্রকাশ পায়। লিখছেন নিকোলো মানুচি। ইনি শাহজাহানের সময়কালে ভারতে প্রবেশ করেন, এবং কি আমরা দেখছি পরবর্তীকালে আওরঙ্গজেবের সময়কালও তিনি দেখছেন। এবং যেহেতু এটা বিদেশি ভাষায় লেখা, এখানে মোগল বলতে সাধারণত মুঘলদেরকে বোঝানো হয়েছে। মুঘলদের ইতিহাস তিনি লিখছেন। একজন ব্যক্তি যিনি কখনোই ভারতে আসেননি, ভারতীয় ভাষা জানতেন না, তারপরেও তিনি 1817 সালে একটি বই প্রকাশ করে ফেলছেন, যেটি 1806 থেকে 1818 পর্যন্ত, তিনি প্রায় 1816 পর্যন্ত তিনি 12 বছর ধরে লিখছেন। এবং যে বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই গ্রন্থেই তিনি সর্বপ্রথম কিন্তু আমরা দেখছি যে ভারতের 3টি ভাগে বিভক্ত করছেন। প্রাচীন যুগটিকে তিনি হিন্দু যুগ হিসাবে, এমনকি আমরা দেখছি যে মধ্যযুগকে মুসলিম যুগ হিসাবে, এবং কি আধুনিক যুগটিকে তিনি সাধারণত খ্রিস্টান যুগ না বলে এটিকে ব্রিটিশ যুগ বলে অভিহিত করেছেন। অর্থাৎ এখানে তিনি কিন্তু প্রাচীন এবং মধ্যযুগটিকে যেখানে ধর্মের ভিত্তিতে ভাগ করছেন, সেখানে আধুনিক যুগটিকে ধর্মের ভিত্তিতে না ভাগ করে একটিকে জাতি হিসাবে দেখানোর চেষ্টা করছেন। পরবর্তী বিষয় হচ্ছে হিস্ট্রি অব দ্য মারাঠাস গ্রন্থটি রচনা করছেন গ্র্যান্ড্রাপ, এবং এখানে তিনি শিবাজি সম্পর্কে বিভিন্ন তার কৌশলগুলো, বিশেষ করে গেরিলা যে যুদ্ধ করছেন, গেরিলা যে যুদ্ধ কৌশল, সেই সম্পর্কে উল্লেখ করেছেন। পরবর্তী গ্রন্থ নিউ হিস্ট্রি অব দ্য মারাঠাস, এবং আরও পরবর্তী গ্রন্থ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অব দ্য মারাঠাস রচনা করছেন সুরেন্দ্রনাথ সেন। দ্য ইন্ডিয়ান মিউটিনি অব 1857 যে সিপাহী বিদ্রোহের উপর লেখা গ্রন্থ ম্যালেসন রচনা করেছেন। সিপাহী বিদ্রোহের উপর লেখা আরও একটি গ্রন্থ, যেটি প্রকৃত উর্দু ভাষায় রচনা হয়, রচনা করেছেন স্যার সৈয়দ আহমদ খান। প্রকৃত নাম ছিল আসবাব এ বাগাবাত এ হিন্দ, যেটি পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদ করে নাম দেওয়া হয়েছিল দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান রিভোল্ট। গ্রন্থটি খুবই ছোট এবং এর পৃষ্ঠা সংখ্যা খুব বেশি নয়। মূল বিষয় ছিল এই গ্রন্থের সাধারণত সিপাহী বিদ্রোহ কারণগুলোকে স্পষ্টভাবে তুলে ধরা এবং এর প্রভাব, প্রেক্ষাপট সমস্ত কিছুকে তুলে ধরার বিষয়। এই গ্রন্থটি 1873 সালে ইংরেজিতে প্রকাশ হয় এবং উর্দু ভাষায় 1859 প্রকাশ হয়। পরবর্তী গ্রন্থ হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, এই গ্রন্থটি রচনা করছেন রমেশচন্দ্র মজুমদার। এবং রমেশচন্দ্র মজুমদার একই সঙ্গে 1857 সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়, তার উপর একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থটির নাম ছিল দ্য মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 1857। এটি সাধারণত এইটা নিয়ে তিনি কিন্তু গবেষণা করছেন, এবং এটিকে তিনি সিপাহী বিদ্রোহ বলে যুক্তি দিয়েছেন। এটা কোনো রকম স্বাধীনতার বিদ্রোহ বা কোনো রকম জাতীয় বিদ্রোহ বলে তিনি অভিহিত করেননি, বরং তার বিরোধিতা করেছেন। পরবর্তী গ্রন্থ সুরেন্দ্রনাথ সেন, তিনি ভারত তিনি আলাদাভাবে বা পৃথকভাবে রমেশচন্দ্র মজুমদারের যে আদর্শ, সেখান থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়ে তিনি নিজস্বতার মধ্য দিয়ে যে গ্রন্থটি রচনা করছেন, সেই গ্রন্থটির নাম ছিল 1857, অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহের পর লেখা একটি গ্রন্থ। দুর্গা দাস লিখছেন ফ্রম কার্জন টু নেহেরু, অর্থাৎ 1899 সালে লর্ড কার্জন যে ভাইসরয় হয়েছেন, সেখান থেকে শুরু করে ভারতবর্ষে স্বাধীন হওয়া এবং নেহেরুর যে 1964 সাল পর্যন্ত তিনি যে প্রধানমন্ত্রী রয়েছেন, সেই সময়কাল পর্যন্ত লেখা। ভারত স্বাধীনতা লাভের পরপর যেভাবে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে ভারতীয়দের হাতে, বিষয়টিকে সাধারণত ট্রান্সফার হিসেবে দেখানো হচ্ছে। লিখেছেন ভিপি মেনন, দ্য ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া। গান্ধী অ্যান্ড মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন পেন্টেরেল মুন। এবং 1942 সালের আগস্ট আন্দোলনের উপর লেখা বই দ্য ইন্ডিয়ান রিভোল্ট অফ 1942, আম্বা প্রসাদ। এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তিনি কিন্তু যিনি একজন আইসিএস অফিসার ছিলেন, তিনি পরের দিকে আমরা জানি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনও তৈরি করছেন। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি কিন্তু আত্মজীবনী রচনা করছেন, সেই আত্মজীবনীর নাম এ নেশন ইন দ্য মেকিং, 1925 প্রকাশিত হয়। এবং একইভাবেই যিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের হয়ে জাতীয়তাবাদী সংগঠনে কাজ করছেন, যিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। পরবর্তী গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল রচনা করছেন সুভাষচন্দ্র বোস। এটি 1920 থেকে 1942 সালের যে স্বাধীনতা সংগ্রাম, সেই বিষয় নিয়ে লেখা, এবং একইভাবে বইটি কিন্তু ব্রিটিশ ভারতে নিষিদ্ধ ছিল। 1948 সালে এটিকে প্রকাশ করা হয়েছিল, এবং পুনরায় কিন্তু ভারতীয়রা এই গ্রন্থটি সম্পর্কে জানতে পারে। হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস 1885 থেকে 1946 সাল পর্যন্ত কীভাবে যাত্রাপথ করেছে, সেই বিষয় নিয়ে লেখা হয়েছিল পট্টাভি সিদ্ধরামাইয়া এই 2 খণ্ডের বই। পট্টাভি সিদ্ধরামাইয়া ছিলেন কংগ্রেসের যে প্রথম নির্বাচিত সভাপতি,
সুভাষচন্দ্র বসুর বড় প্রতিদ্বন্দ্বী এবং স্বাভাবিকভাবে আমরা দেখছি দ্বিতীয়বার যখন নির্বাচন শুরু হয়েছিল তখন পাট্টাভি সিদ্ধরামাইয়া গান্ধীজির পক্ষ থেকে তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পাট্টাভি সিদ্ধরামাইয়া পরাজয় বরণ করেন এবং সেক্ষেত্রে পুনরায় কিন্তু সুভাষচন্দ্র বসু জয়লাভ করায় পুনরায় কিন্তু সুভাষচন্দ্র বসু সেই পদ থেকে কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তী গ্রন্থ ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটি রচনা করেছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, মহাত্মা গান্ধী তার জীবনের বিভিন্ন দর্শন এবং তার জীবনে ঘটতে থাকা বিভিন্ন ঘটনাগুলো সাধারণত তিনি তার আত্মজীবনীতে লিখে রেখেছেন, যেটি তার বাল্যকাল থেকে 1921 সাল পর্যন্ত বিভিন্ন ঘটনা এবং ব্যক্তিত্ব জীবন সম্পর্কে আমরা জানতে পারি। এই গ্রন্থটি 1925 থেকে 1929-এর মধ্যে নবজীবন এবং ইয়ং ইন্ডিয়ায় সপ্তাহের বিভিন্ন সময়কালে সাপ্তাহিকভাবে প্রকাশ হয়েছিল। পরবর্তী গ্রন্থ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আর্লি ব্রিটিশ রুল, আর.সি. দত্ত। ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব আরও আগে ইনি ছিলেন, অনেক আগে আর.সি. দত্ত যার কথা বলছি, ইনি ছিলেন একজন আইসিএস অফিসার এবং একইভাবে একজন ঐতিহাসিক। আইসিএস অফিসার এই রমেশচন্দ্র দত্ত, যিনি কংগ্রেসের সভাপতিও নিযুক্ত হয়েছিলেন। ইন্ডিয়া টুডে গ্রন্থটি 1940 সালে রজনী পামদত্ত রচনা করছেন। এই রজনী পামদত্ত একজন মার্ক্সবাদী ঐতিহাসিক এবং ভারতের প্রথম যে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপনা তিনি করছেন। উনি সাধারণত গ্রেট ব্রিটেনের একজন সাংবাদিক এবং ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ ইকোনমিক ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে অর্থনৈতিক জাতীয়তাবাদ কীভাবে গড়ে উঠছে তার সম্পর্কে গ্রন্থ লেখা হয়েছিল, যেটা রচনা করছেন বিপানচন্দ্র। এবং অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে প্রচুর লেখালেখি এই পর্বে হতে শুরু করছে। এবং সাধারণত আমরা জাতীয়বাদ বলতে বুঝতাম, কিন্তু অর্থনীতির সঙ্গে জাতীয়তাবাদ কীভাবে যুক্ত হয়ে রয়েছে সেই বিষয়গুলো বিপানচন্দ্র দেখিয়েছেন। দ্য ব্লু মিউটিনি, অর্থাৎ সাধারণত যে নীল বিদ্রোহ হয়েছিল 1858-59-এর দিকে, সেই নীল বিদ্রোহকে কেন্দ্র করে যেভাবে নীল আন্দোলন এবং নীলকে কেন্দ্র করে যে নীল আন্দোলন হয়েছিল, যে নদিয়ার যশোর এলাকা থেকে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে, যে বিশ্বাস ভ্রাতৃদ্বয় বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, এবং সেই নীল বিদ্রোহকে কেন্দ্র করে আমরা জানি যে বিশেষ করে নীলদর্পণ নাটক, এবং সেই পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত যার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক একইভাবে ইংলিশে লেখা হয়েছিল দ্য ব্লু মিউটিনি নামক গ্রন্থটি। যিনি রচনা করছেন তিনি হচ্ছেন বি.বি. কিং। আনহ্যাপি ইন্ডিয়া রচনা করেছেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় আরও একটি গ্রন্থ রচনা করেন যেটির নাম হচ্ছে ইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়া। এখানে মূলত বিষয় ছিল যে সমস্ত ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাব এবং ভারতের অর্থনীতিতে একটা ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। প্রকাশ হয়েছিল 1917-র দিকে এবং একইভাবেই ব্রিটিশরা তার নিজেদের লাভের জন্য ভারতকে যে শোষণ করছিল সেই চিত্র তিনি তুলে ধরেছেন। পরবর্তী গ্রন্থ ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল রচনা করেছেন এন.কে. সিনহা, যিনি নরেন্দ্র কৃষ্ণ সিনহা নামে পরিচিত। অর্থাৎ এই যে আমাদের যে বাংলা, অর্থাৎ বিশেষ করে অষ্টাদশ শতাব্দী বাংলা, এই পর্বে ব্রিটিশরা যেভাবে ভারতে আসছেন এবং তাদের বিভিন্ন অর্থনৈতিক বিষয় বা কর্মকাণ্ডগুলো কিভাবে বাংলাকে আস্তে আস্তে ত্বরান্বিত করছে, প্রভাব বিস্তার করছে এবং ধ্বংস করছে, সেই সম্পর্কে তিনি রচনা করছেন ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল। দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল, স্টাডি অফ ইটস অপারেশন। সিরাজুল ইসলাম একজন বাংলাদেশি ইতিহাসবিদ যার কর্মকাণ্ড ছিল মূলত বাংলা এবং ব্রিটিশ ভারতের ইতিহাস এবং বিশেষ করে ভূমি ব্যবস্থা নিয়ে তার গবেষণা রয়েছে। তিনি এই গ্রন্থটি লিখছেন মূলত চিরস্থায়ী বন্দোবস্তকে সামনে রেখে, এবং চিরস্থায়ী বন্দোবস্ত যে হচ্ছে 1793 সালে, তার ভালো দিক কী, তার খারাপ দিক কী। লর্ড কর্নওয়ালিসের সময়কালে এই বিষয়টি হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত, এবং পরের দিকে আমরা ভারতের বিভিন্ন জায়গায় মাহালবাড়ি, রায়তবাড়ি, ভাইয়াচারি এবং আরও বিভিন্ন বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু 1 সালা, 5 সালা এবং কি 10 সালার পরে পরেই যে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয়, সেক্ষেত্রে চিরস্থায়ীর জন্য দারিদ্রতা এবং কি কৃষক বিদ্রোহ, জমিদারদের অত্যাচার, এগুলো যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা এই সমস্ত গ্রন্থগুলো সম্পর্কে খুব ভালো করে জ্ঞান রাখার চেষ্টা করব। বিষয় হচ্ছে বিভিন্ন সময় ইন্টারভিউ বোর্ডেও হতে পারে, সেক্ষেত্রে আপনাকে যদি কোনো একটা গ্রন্থ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনাকে কিন্তু তার বিষয়বস্তু জিজ্ঞেস করলে আপনাকে কিন্তু বলার চেষ্টা করতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে থাকব। আজ এই পর্যন্ত, আগামীকাল নতুন ভিডিও আপলোড হবে।
ধন্যবাদ।